কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। বাইরে দরজার কাছে ঠক ঠক শব্দটা শুনে অবনী সামন্ত উঠে গিয়ে দরজাটা খোলে। বাইরে অন্ধকারে সেখানে কেউ একটা দাঁড়িয়ে আছে। চাঁদের আলো ছাড়া আর কোনো আলো নেই। এত রাতে ঘুম ভাঙতে কেমন যেন একটু অস্বস্তি হচ্ছিল অবনী সামন্তর। তার ঘুমটা বেশ ভালো হচ্ছিল, তার মধ্যে এমন সত্য। অবনী সামন্ত ওইসব ভাবতে ভাবতে প্রশ্নটা করে উঠল, কে? বাইরে থেকে কিন্তু কোনো কথা ভেসে এলো না, অথচ আবার দরজার ওপর সেই ঠক ঠক শব্দ। ঘরের ভেতরে হ্যারিকেনটা অল্প দমে জ্বলছিল, সেটা এখন পুরো দমে বাড়িয়ে দিল অবনী। তারপর দরজার দিকে এগিয়ে গিয়ে দরজার হুড়কোটা নামাতেই বাইরে থেকে দরজাটা খুলল কে। সঙ্গে সঙ্গে এক ঝাঁক ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে এসে অবনীর সদ্য জড়িয়ে রাখা চাদরের ওপর ঝাঁপিয়ে পড়ল যেন। আর তার সঙ্গে সঙ্গেই অবনী দেখতে পেল বাড়ির সামনে বারান্দার উপরে কে একজন দাঁড়িয়ে রয়েছে। অবনী মনে মনে একটু বিরক্তই হলো। এত রাতে একজন এসেছে, এতক্ষণ ধরে সে কোনো কথা বলছে না। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনার ঘুম ভাঙানোর জন্য। সেই সব আর বলতে হবে না, আপনার প্রয়োজনটা কি সেটা বলুন। আর এত রাতে আপনি একজন মেয়ে মানুষ হয়ে একাই এসেছেন কেন? আপনার সঙ্গে কি কোনো পুরুষ মানুষ নেই নাকি? না ডাক্তারবাবু, আমি তো একাই থাকি। যদি ভেতরে ঢোকার অনুমতি দেন তাহলে ভেতরে বসে সমস্ত কথা না হয়। বিরক্তিটা চরম হয়ে উঠেছিল প্রথমে, কিন্তু এখন সেটা নেমে এলো। সত্যিই প্রয়োজন পড়েছে বলেই নিশ্চয়ই কেউ এত রাতে তার কাছে ছুটে এসেছে। তাছাড়া একজন মেয়ে মানুষ যখন, অকারণে তো এত রাতে সে আসবে না। তাই দরজা থেকে সরে গিয়ে ভেতরে আসতে বলল অবনী। টেবিলের ওপর জ্বলতে থাকা হ্যারিকেনটা আর একটু বাড়িয়ে দিয়ে ঘুরে তাকালো। মেয়ে মানুষটার গোটা শরীরে একটা হলদে আর নীল রঙের শাড়ি, মাথার সামনে একটা ঘোমটা বেশ খানিকটা ঝুলছে। মেয়েটা ঘরের ভেতরে ঢুকেই থমকে দাঁড়িয়ে পড়েছে। অবনী নিজের চেয়ারটা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এটাই বসুন, তারপরে বলুন কি হয়েছে। যদি আপনার আপত্তি না থাকে আপনি আপনার মাথার ঘোমটাটা সরাতে পারেন। না ডাক্তারবাবু, ঘোমটা সরাতে পারবো না, এই চেয়ারেই বসছি। আসলে কাল রাত থেকে আমার সমস্যাটা শুরু হয়েছে। হঠাৎ হঠাৎ করে শরীরটা বড় ঠান্ডা হয়ে যায়, কিছুতেই ঠিক হয় না। আপনি একবার দেখবেন। অবনী ততক্ষণে বিছানার দিকে এগিয়ে গিয়েছিল। মেয়ে মানুষটাও তার দিকে এগিয়ে আসে। বিছানার সামনের চেয়ারের উপরে বসে তার হাতটা বাড়িয়ে দেয়। আধো অন্ধকারে হাতটা কেমন ফ্যাকাশে মনে হয়। হাতে আবার দুটো কাঁচের চুড়ি, তার সঙ্গে একটা শাখা, একটা পলা। এমনভাবে অবনী কাউকে এই প্রথম হাত দেখল। হাতটা দেখে তার একটু কেমন মনে হলো। তখন ডাক্তারের অন্য কিছু খেয়াল নেই। মেয়ে মানুষটা তখনও কথা বলে চলেছে। সারাটা দিন কিছু খেতেই পারিনি ডাক্তারবাবু, ঘুমাতে পর্যন্ত পারিনি। খালি শরীর গুলিয়ে ওঠে, মনে হয় এক্ষুনি বুঝি বমি হবে, কিন্তু কিছুই হয় না। চিন্তা করবেন না, আপনি বসুন, আমি দেখছি। প্রথমে নাড়ি দেখা প্রয়োজন, তাছাড়া ঠান্ডা শরীর কিভাবে হচ্ছে সেটাও তো জানতে হবে নাকি। অন্য মনস্কভাবে
সামনে বাড়িয়ে রাখা হাতের বুড়ো আঙুলের বেশ খানিকটা নিচে, যেখানে দেখা দরকার সেখানে আঙুল রাখে অবনী। সত্যি মেয়েটার হাতটা বড় ঠান্ডা। এখন তাকে আর মেয়ে মানুষ বলা চলে না, বিবাহিত ব্রাহ্ম এক মহিলা, তাকে স্ত্রীলোক বলতে হয়। মনে মনে কথাটা ভাবল, তারপর হাতের কাজটা খানিকক্ষণ চেপে রেখে অবনী একটা অবাস্তব কাণ্ড লক্ষ্য করল। বড়ই আশ্চর্য তো, হাতে তো ঠিক জায়গাতেই দেখছি, তাহলে আপনার নাড়ি খুঁজে পাচ্ছি না কেন? কি করে বলবো বলুন, আমিও তো কিছু বুঝতে পারছি না। এই কাল থেকেই এমনটা হচ্ছে। অবনী হ্যারিকেনটা বাড়িয়ে দিল, হাতটা ভালো করে নিজের দিকে টেনে নিয়ে দেখল কেমন যেন ফ্যাকাশে আর খসখসে হাতটা। এমনটা হতেই পারে, নিশ্চয়ই কোনো চামড়ার রোগ হয়েছে। তবে চামড়ার কোনো রোগে শরীর ঠান্ডা হয়ে যায় বলে অবনী শোনেনি, কিন্তু তার হাত দেখে মনে হচ্ছে চামড়ার রোগও আছে। আবার নতুন করে নাড়ি দেখার চেষ্টা করে অবনী, কিন্তু না, নাড়ি নেই। নারীর সামান্য স্পন্দনটুকুও হাত দেখে বোঝা যাচ্ছে না। অবনী কেমন যেন ঘামতে শুরু করে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। মহিলার যতই শরীর অসুস্থ হোক না কেন, নাড়ি তো একটু হলেও বোঝা যাবে, অথচ তার হাত ধরে নাড়ি দেখা যাচ্ছে না। আগেকার দিনের ডাক্তার কবিরাজরা পর্যন্ত নাড়ি পরীক্ষা করত। আরও অনেক উপায় আছে, শহরের দিকে হলে না হয় পরীক্ষা করার জন্য অন্য কোনো উপায় পাওয়া যেত, কিন্তু এখানে তো এছাড়া আর কোনো উপায় নেই। অবনী ঘেমে গিয়ে স্নান করে ওঠে এক সময়, কাঁপা কাঁপা গলায় বলে, বড়ই আশ্চর্য ব্যাপার, আপনার নাড়ি খুঁজেই পাচ্ছি না, আর শরীরটা অস্বাভাবিক রকম ঠান্ডা। আপনি... একটা কথা বলতে গিয়ে অবনী চুপ করে যায়। তার মাথায় যেটা এসেছে সেটা অস্বাভাবিক। এই তো সেই লোকটা তার সামনে চেয়ারের উপরে বসে রয়েছে, তাহলে এমনটা হয় কি করে? আর বলবেন না ডাক্তারবাবু, এবার যখন ওই গ্রামের বাইরে মাঠের কাছে লোকেরা ফেলে দিয়ে এলো, তারপর থেকেই এমনটা হচ্ছে। কিন্তু আপনাকে গ্রামের লোকেরা ওইখানে ফেলে দিয়ে আসতেই যাবেই বা কেন? ওখানে তো শুনেছি অনেক ছোট দেহ ফেলে আসতো, পাশেই শ্মশান, যারা পোড়াতে পারে না তারা ওখানে মৃতদেহ ফেলে আসে। আচ্ছা সে যাই হোক, এই আপনার ঘোমটাটা একটু খুলতে হবে, চোখ আর জিভটাও তো পরীক্ষা করা প্রয়োজন নাকি? চোখকে দেখতেই হবে ডাক্তারবাবু, না দেখলে হবে না? দেখুন, আপনার যে কি হয়েছে তা আমি এখনো বুঝতে পারছি না, আর একটু ভালো করে দেখা প্রয়োজন। বুঝতে পারছি আপনার হয়তো লজ্জা লাগছে, কিন্তু আমি তো একজন ডাক্তার নাকি? অবনী তার কথাটা শেষ করতে পারল না। খোলা দরজা দিয়ে হাওয়া এসে ঢুকছিল, সেই জানলা দিয়েই চাঁদের আলো এসে ঘরে ঢুকছিল। হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে স্ত্রীলোকের মুখের ঘোমটা খানা সরিয়ে দিল। এটা কি দেখছে সে চোখের সামনে? চোখের সামনে অবনী দেখতে পেল তার সামনে যে বসে রয়েছে তার মাথাটা একটা শরীর রয়েছে, তার দুটো হাতের মধ্যে একটা হাত এখনো অবনীর হাতে ধরা, তার পা দুটোও দেখা যাচ্ছে, কিন্তু ঘোমটা সরে যাওয়ায় তার মাথাটা আর দেখা যাচ্ছে না। ঘাড়ের উপরে মাথাটা যেন কেউ লাগাতে ভুলে গেছে। অবনী ভয়ে কাঁপতে শুরু করেছিল। মেয়ে মানুষটা কিন্তু তখনও কথা বলে চলেছে। তার কথা কোথা থেকে ভেসে আসছে সেটা অবনী বুঝতে পারল না। ডাক্তারবাবু, বলেছিলাম না চোখ দেখতে পাবেন না? আমার মাথাটাই তো আমি খুঁজে পাচ্ছি না, তাহলে চোখ দেখবেন কি করে? অবনী আর সহ্য করতে পারল না,
একটা ভয়ার্ত চিৎকার করে বিছানা ছেড়ে উঠতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল মেঝের ওপর। তারপর খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরের দিকে, আর বাইরে বেরোতেই একটা গলা যেন পিছনে তার ঘর থেকেই অদ্ভুতভাবে হেসে উঠল। তারপর একটা দমকা হাওয়া তার মাথার ওপর দিয়ে ছুটে গেল ঘরের বাইরে, মাঠ পেরিয়ে ওই ডোবাটার দিকে। পরদিন সকালে অবনী তার বাড়ির বারান্দার কাছে চেয়ার টেবিল নিয়ে বসেছে। অবনী ডাক্তার অন্যান্য যে সমস্ত শহুরে ডাক্তার প্র্যাকটিস করার পর ডাক্তারি শুরু করে তেমনটা নয়। এক কথায় বলতে গেলে অবনী পাশ করা ডাক্তার নয়, কিন্তু অবনী মনে করে সে সমস্ত কিছুই জানে। এক দুরারোগ্য রোগীকে অবনী নিজের চেষ্টায় বাঁচিয়েছিল। তারপর সে তার মেডিকেল পরীক্ষার ব্যর্থতাকে ভুলে গিয়ে এই গ্রামেই এসে পড়ে। সেখানেই একটা ঘর ভাড়া নিয়ে কম পয়সায় ডাক্তারখানা খুলে বসে। আজ সকালেই বেশ কয়েকটা রোগী এসেছিল। তাদের মধ্যে রতন নামে এক ব্যক্তি অবনীর সামনে চেয়ারে বসেছিল। আগে ডাক্তারবাবু, আপনার কি হয়েছে? চোখ মুখ দেখে তো মনে হচ্ছে কাল রাতে ঘুম হয়নি, আর তাছাড়া কেমন যেন অন্যমনস্ক বলে মনে হচ্ছে। না রতন, তেমন কোনো ব্যাপার না। আসলে কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন ডাক্তারবাবু? কাল রাতের বেলা একটা মেয়ে মানুষ এসেছিল। গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে তার, আর সবচেয়ে বড় কথা হলো তার মাথাটা নেই। মাথা নেই? আসলে ডাক্তারবাবু, সারাদিন এই রোগী ওই রোগী দেখেন, তাই অমনটা হয়েছে মনে হয়। রাতে ভালো করে একটু ঘুমাবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছ রতন, সমস্ত রকম চিন্তা ভাবনা থাকে, তাই হয়তো মনটা শান্ত ছিল না, তাই ঘুমটাও ভালোভাবে হয়নি। রতনকে দেখার পর আরও দুজন রোগী দেখে ডাক্তার। তারপর রোগীর দল ফাঁকা হয়ে যেতে উঠে গিয়ে সামনের কুয়ো থেকে স্নান সেরে নিজের রান্না বান্না সেরে দুপুরে ঘুমাতে যায় অবনী ডাক্তার। কিন্তু রাতের স্বপ্নটা তার কেমন যেন মনে হয়। রাতে সত্যিই সে স্বপ্নই দেখেছিল নাকি? দিন কেটে যায়। গ্রামে হঠাৎ করে এক অদ্ভুত জ্বর দেখা যায়। জ্বর এই আসে, আবার ওষুধ দিলে কমে যায়, আবার দেখতে দেখতে সেই আগের মতোই জ্বর। অবনী ডাক্তার আর কিছুই কুলকিনারা খুঁজে পায় না। নিজের যথাসাধ্য চেষ্টা করতে থাকে, তবে তারপরেও কিছুতেই কিছু হয় না। সেদিন সন্ধ্যের দিকে এসে নিজের ঘরের বারান্দার কাছে বসেই অদ্ভুতভাবে এলোমেলো কথা বলে চলেছে অবনী ডাক্তার। গ্রামের মোড়ল হারাধন মণ্ডল ডাক্তারের কাছে আসে। ডাক্তার, তুমি কি বুঝতে পারছো এই জ্বর কিসের থেকে হচ্ছে? বলতে লজ্জা নেই মোড়ল মশাই, জ্বরের প্রকৃতি আমি কিছুই বুঝতে পারছি না। ওষুধ দিলে কমছে, আবার বেড়েও যাচ্ছে। এমনটা তো হওয়ার কথা নয়। হয় ওষুধে কমবে না, না হলে একেবারেই কমে যাবে। এইভাবে যাওয়া আসা করা তো জ্বরের প্রকৃতি নয়। আমার মনে হয় অন্য কিছু হচ্ছে। এই গ্রামে বোধ হয় কারোর নজর পড়েছে। এইসব কি কথা বলছেন মোড়ল মশাই? হারাধনের মুখে একটা অদ্ভুত কালো ছায়া এসে পড়ে। তার মাথার চুলগুলো সাদা। একবার মুখের ওপর দিয়ে হাত চালিয়ে চশমাটা ঠিক করে নিয়ে সে বলে, ডাক্তার, তুমি সব কিছু জানো না। সব কিছু জানলে সেই ব্যাপারটা আলাদা ছিল। এইসব গ্রামের ব্যাপার, আর তুমি হলে গিয়ে শহরের মানুষ। রাতের বেলা ভয় পাও না তো? কেন বলুন তো? এখানে আসার পর দু একজন এই কথা আমায় জিজ্ঞাসা করেছে, এমনকি আজও জিজ্ঞাসা করেছে। কিন্তু আজ প্রায় 6 মাস হতে চলল, এমন কোনো ব্যাপার তো ঘটেনি।
যাক, তাহলে ভালো। তেমন কিছু ঘটলে কিন্তু দেরি করবে না, সঙ্গে সঙ্গে আমাদের জানাবে। যত তাড়াতাড়ি জানাবে তত তাড়াতাড়ি আমরা কিন্তু ব্যবস্থা করতে পারবো। এই গ্রামে ওই বাইরের মাঠ আর ডোবার আশপাশটা খুব একটা কিন্তু ভালো নয়। আর যে বাড়ি তুমি ভাড়া নিয়েছো, সেই বাড়ি নিয়েও অনেক কথা একসময় শুনেছিলাম। তবে তোমার যখন কিছু হয়নি, তখন আর কিছু বলার নেই। সেই রাতে অবনী ডাক্তার আর একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোবার জন্য সে ঘরে বিছানা পেতেছে, হ্যারিকেন জ্বালিয়েছে, কিন্তু বারান্দার কাছে রেখে বাড়ির পিছনের দিকে জঙ্গলটার কাছে গেছে। সেখানেই পায়খানা বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে এসে ডাক্তারবাবু দেখে তার বাড়ির দাওয়ায় দরজাটার ঠিক সামনে কে যেন বসে আছে। ওখানে আমার ঘরের দরজার কাছে ওভাবে কে বসে আছে? আমি নিমাই ডাক্তারবাবু, আমায় একটু দেখুন ডাক্তারবাবু, আমার বড় কষ্ট। ঘরে জ্বলতে থাকা হ্যারিকেনটা তখন কমে এসেছে। কিন্তু এখানে এলে কেন? তোমাকে তো আসতেও দেখলাম না ওই গ্রামের পথ দিয়ে। কিভাবে এসেছি তাতে কি হবে বলুন তো ডাক্তারবাবু? আপনি আমায় দেখুন, তাড়াতাড়ি দেখুন ডাক্তারবাবু, তাহলে বড় কষ্ট হচ্ছে। অবনী ভাবল বোধহয় গ্রামের কেউ হবে, আবার আজও এসেছে। এমন তো অনেকেই সন্ধ্যের সময় কিংবা একটু রাত হলে মাঝে মাঝে আসে অনেকে। কারো কারো এমন সমস্ত রোগ থাকে যার জন্য তারা দিনের বেলা সবার সামনে আসতে পারে না, তারা একটু রাতের দিকেই আসে। তাতে অবনীর কোনো আপত্তি নেই, কিন্তু লোকটা দরজার ঠিক মাঝখানটায় বসে রয়েছে। অবনী যেই আলোটা বাড়াতে গেল, সেই ছেলেটা বলে উঠল, ডাক্তারবাবু, আর ওটা বাড়াবেন না, আলো আমার চোখে সহ্য হয় না, তার জন্যই তো রাতের বেলায় এসেছি। অবনী একটু বিরক্ত হলেও আলোটা বাড়ালো না। লোকটার পাশ দিয়ে ঘরের ভেতরে ঢুকে হ্যারিকেনটা এক জায়গায় রাখলো অবনী। লোকটা কিন্তু ঘরের ভেতরে ঢোকেনি, সে বাইরেই বসে থাকে। আরে ঘরে এসে বসো, ওখানে আমি তোমায় দেখবই বা কি করে? এখানেই হবে ডাক্তারবাবু, আমি ঘরে ঢুকতে পারবো না, ঘরে ঢোকা যাবে না ডাক্তারবাবু, এখানেই আপনি আমায় দেখতে পারেন। অবাক হলেও আপত্তি করল না। গ্রামে অনেক মানুষ এখনো এমনটা করে সে কথা সে শুনেছে, কিন্তু এইবার এই প্রথমবারের মতো সে দেখতে পেল। সে নিজে এগিয়ে এলো দরজার কাছে, তারপর বলল, বলো তবে তোমার সমস্যাটা কি, যার জন্য এত রাতে তোমায় এখানে আসতে হয়েছে? ডাক্তারবাবু, আমার পেটে বড় যন্ত্রণা, মাঝে মাঝে মনে হয় পেটের ভেতরটা এত যন্ত্রণা হচ্ছে যে ছুরি দিয়ে ওটা কেটে পেটের ভেতরে দেখি। সর্বনাশ, ও কথা একদম ভেবো না। অম্ল হওয়ার জন্য মাঝে মাঝে অমনটা হতে পারে, তবে তার ওষুধ দিলে সেই সমস্যাও ঠিক হয়ে যাবে। এইটুকুর জন্য ছুরি দিয়ে নিজের পেটই বা কাটবে কেন? হ্যাঁ ডাক্তারবাবু, তাহলে এমন ওষুধ দিন যেন ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই সব ঠিক হয়ে যাবে, না হলে আমি ছুরি দিয়ে পেট কাটবো। অবনী ঘরের ভেতরে এসে ঢুকল। লোকটার মুখটা তখন ভালোভাবে দেখা যায়নি, বাইরের দিকটা অন্ধকার হয়ে এসেছে। সেই অন্ধকারের মধ্যেই লোকটা বসে। অবনী টেবিলের ওপর সাজিয়ে রাখা তার হোমিওপ্যাথি ওষুধের শিশি থেকে একটা ছোট প্লাস্টিকের শিশি বার করল। সেখান থেকে কিছু বার করে একটা শিশিতে ভরে সেই লোকটার সামনে এনে দিয়ে বলল, এই দেখো, এতে ওষুধ রয়েছে। 6 দানা করে সারাদিনে 3 বার খাবে। বেশিও খাবে না, আবার কমও খাবে না, কিন্তু খাওয়া দাওয়া করে সারাদিনে 3 বার, সকালে, দুপুরে, রাত্রে খাবে। ডাক্তারবাবু, তুমি এমন কোনো ওষুধ নিয়ে আসো যেটা খেলে সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথা কমে যাবে। আরে একই কথা বলছো তুমি নিমাই, এমন কোনো ওষুধ আবার হয় নাকি যে সঙ্গে সঙ্গে খেলেই কাজে দেবে? একটু সময় তো লাগবেই নাকি? অন্তত একটা দিন খেয়ে দেখো। ডাক্তারবাবু, আমি তো ভেবেছিলাম ওষুধ খেলেই সমস্ত যন্ত্রণা কমে যাবে, পেটে ব্যথা কমে যাবে, এমনটাই তো আমি ভেবেছিলাম,
কিন্তু পেটের ব্যথা যে এখনো কমেনি। এইসব কি কথা বলছো? হ্যাঁ, ওসব কথা মুখেও আনতে নেই, বুঝলে? তুমি বরং বাড়ি ফিরে যাও আর 6 দানা খাও। কাল সারাদিনে খেয়ে দেখো, তারপরেও যদি না কমে তখন আরেকবার আমার কাছে আসবে, কেমন? না ডাক্তারবাবু, এখনই আমায় ওষুধ দাও, যা খেয়ে এখনই আমার পেটের ব্যথা কমে যাবে, নাইলে। অবনী ঘরের ভেতরে টেবিলের কাছে চলে এসেছিল। নিমাইয়ের কথায় হ্যারিকেনের অল্প আলোয় পিছনের দিকে তাকিয়ে তার মুখটা দেখতে পেয়ে এবার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল অবনীর। সামনের দিকে তাকিয়ে দেখল একটা বীভৎস মূর্তি দরজা থেকে ভেতরে ঢুকে এসেছে। তার মুখের একপাশ থেকে কাঁচা রক্ত বেরিয়ে এসে পড়ছে। দুটো চোখ সাদা ঘোলাটে, মুখের দাঁতগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আছে, আর তার গোটা শরীরটা কেমন যেন নীলচে হয়ে গেছে। এই অল্প আলোতেও সেই নীল ভাবটা বোঝা যায়। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুমি কে? কে তুমি? ডাক্তার, আমি নিমাই। পেটের জ্বালা সহ্য করতে না পেরে তখন কেন এলে না তুমি এখানে? দেখো, তুমি তুমি যেই হও না কেন, আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি। এটা এটা হতেই পারে না। সব হতে পারে ডাক্তার, সব হতে পারে। এই সময় স্বপ্ন দেখছো না তুমি, যা হয়েছে সব সত্যি। ডাক্তার, সাবধান, সাবধান ডাক্তার, তোমার বিপদ হতে চলেছে। সে আসবে, সে আসবে। অবনী ততক্ষণে দুহাত দিয়ে নিজের চোখ চেপে রেখে মাটির ওপরে বসে পড়ে। অবনী চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। একটা হাসি ঘরের ভেতর ঘুরতে থাকে, তার সঙ্গে সেই অদ্ভুত ভয়ঙ্কর ঘ্যান ঘ্যানে গলাটা বলতে থাকে, ডাক্তার, তোমার বিপদ হতে চলেছে। ডাক্তার, তোমার বিপদ হতে চলেছে। এবার অবনী জ্ঞান হারায়নি। ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বেশ কিছুক্ষণ চুপ করে বসেছিল বিছানার নিচের খুঁটিটা চেপে ধরে। তারপর সম্বিত ফিরে উঠে দাঁড়িয়ে ঘরের বাইরে এসে চারপাশটা দেখে নেয়। কোথাও কেউ নেই। একটু আগে যে ওষুধের শিশিটা সে নিমাইকে দিয়েছিল সেটা দরজার কাছেই পড়ে আছে। কি মনে হতে তাতে আর হাত দেয় না। দরজাটা বন্ধ করে বিছানার উপরে গিয়ে বসে। ঠিক সেই রাতেই অবনীর প্রবল জ্বর আসে। কিন্তু ডাক্তারবাবুর যে এমন জ্বর আসবে সে কথাটা কিন্তু আমি বুঝতে পারিনি আগে। গ্রামের লোকেরা এমনিতেই ভুগছে, তার উপর যদি ডাক্তারবাবু নিজে এমন জ্বরে পড়েন তাহলে আমাদেরকে কে দেখবে? গ্রামের একমাত্র পূজারী নিত্যানন্দের সঙ্গে গ্রামের মোড়ল হারাধন পথের একপাশে দাঁড়িয়ে কথা বলছিল। আমার তো আগেই সন্দেহ হয়েছে, গ্রামে কিছু একটা তো হয়েছে। সেদিন রাতের বেলা গ্রামের পথ দিয়ে পুজো সেরে ফিরছি, এমন সময় দেখি ওই বড় তাল গাছটার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। আমায় দেখেই অন্ধকারে মিশে গেল। গ্রামে কিছু একটা হয়েছে হারাধন, কিছু তো একটা হয়েছে। কিন্তু কি হয়েছে সেটা তো আমাদের আগে জানতে হবে, না হলে তো আমরা কেউ কিছুই করতে পারবো না। গ্রামে এতজন প্রবল জ্বরে ভুগছে, তারপর আজ সকাল থেকে আবার ডাক্তারেরও জ্বর। ডাক্তার ওই নবীন ঘোষালের পুরনো বাড়িটা ভাড়া নিয়েছিল, তাই না? ডোবার কাছে যে বাড়িটা, ওইটাই তো? আরে তখনই তো কতবার বারণ করেছিলাম, আমার কোনো কথাই শোনেনি। নবীন ঘোষাল নাকি তার বাড়িতে অনেক দিনের পরিচিত। হারাধন, চলো তো একবার ডাক্তারকে দেখে আসি, আর তার সঙ্গে তার ঘরটাও দেখে আসা যাবে। মোড়ল মশাই ভালো নেই, বড়ই দুর্বল। জ্বর কমেছে কিন্তু রাতের দিকে আবার আসবে। আপনাকে না আমার একটা কথা বলার আছে। ঘরে কয়েকজন ছিল,
তারা বেরিয়ে যেতেই হারাধন আর নিত্যানন্দ ঘরে রইল। ডাক্তার কোনো রকমে বিছানার উপরে উঠে বসেছিল। ক্লান্ত গলায় বলল, দুদিন আগে রাতের বেলা আমার এখানে নিমাই নামে কেউ একজন এসেছিল। নিমাই নামের কাউকে কি আপনি চেনেন? নিমাই? নিমাই? কোন নিমাইয়ের কথা বলছে বলো তো নিত্যানন্দ? আরে ভুলে গেলে? ওই যে নিমাই পেটে ইমল শুলের ব্যথায় কষ্ট পেত। হ্যাঁ হ্যাঁ, ও আমায় কথাটা বলেছিল। তার পেটে নাকি বড়ই ব্যথা। ওই ব্যথা সারিয়ে দেওয়ার জন্য আমায় বলেছিল। ওষুধও আমি দিয়েছিলাম, কিন্তু তখন কি আমি জানতাম যে সে মানুষ নয়। কিন্তু সেটা কি করে হয় ডাক্তারবাবু? নিমাই তো প্রায় 10 বছর আগে মারা গেছে। শুধু মারা যায়নি ডাক্তারবাবু, তার মারা যাওয়ার পেছনেও আরও একটা কথা আছে। অনেকেই অনেক কিছু বলে, তবে সেই সমস্ত কথা এখনো পর্যন্ত আপনাকে বলা হয়নি। আপনি যদি ভয় পান তাই। আজ থেকে প্রায় 10 বছর আগে আপনি যে বাড়িতে আছেন, এই বাড়িতে আরও একজন ডাক্তার থাকতো ডাক্তারবাবু। আপনি এই বাড়িটা ভাড়া নিয়েছেন নবীন ঘোষালের কাছ থেকে। তার আগে এই বাড়ি ছিল দিবাকর মণ্ডল নামের এক ডাক্তারের। সে কি এখানে থাকতো আমার মতো ডাক্তার? কিন্তু সেই ব্যাপারে তো আমি কিছুই জানতে পারিনি। আপনার মতো ডাক্তার হলেও সে ছিল হাতুড়ে ডাক্তার, আয়ুর্বেদ চিকিৎসা করত। তবে একবার সে একটা বড় কাণ্ড করেছিল, আর সেইবার আমাদের এই গ্রামে হয়েছিল কলেরা। তার মধ্যে তার ভুল ওষুধে গ্রামের অনেকেই মরেছিল। তাদের সবার মধ্যে কিন্তু ওই নিমাইও ছিল। আর ছিল আমাদের গ্রামের এক মেয়ে ললিতা। ললিতার সঙ্গে ডাক্তারের অন্য একটা সম্পর্ক ছিল বলে অনেকেই বলেছিল, কিন্তু ললিতার শেষটা ভালো হয়নি। ললিতা মরেছিল মুখ থেকে রক্ত উঠে। তারপরে সেই ডাক্তারকে গ্রামে আর কেউ খুঁজে পায়নি। সে কোথায় গিয়েছে, আবার কেন গিয়েছে, এমনকি সে আদৌ বেঁচে আছে কিনা সে কথাই কেউ জানে না। এই সমস্ত কথা শুনে এবার কিন্তু অবনী ডাক্তার বেশ ভয় পেল। তারপর ওই প্রথমে যে মেয়েটি তার বাড়িতে এসেছিল তার কথা বলেছিল। সেও নাকি কলেরায় মরেছিল। তার নাম কি একটা বলল। তার মৃতদেহটা গ্রামের লোকেরা ওই বাইরে মাঠের কাছে ফেলে দিয়ে এসেছিল কয়েকদিন পর, আর তার শরীরটা ওই মাঠের সামনের দিকে পড়েছিল বোধহয়। শিয়াল কুকুর খেয়ে তারপর এখানে এনে ফেলেছিল। হারাধন আর নিত্যানন্দ চলে যেতে ডাক্তার একা বিছানায় বসে থাকে বেশ কিছুক্ষণ। একবার ভাবে এই সমস্ত থাক, সে শহরে ফিরে যাবে। শহরে গিয়ে ডাক্তারি না হোক অন্য কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কিন্তু গ্রামে তার পয়সার বেশ ভালো জমে উঠেছে। আবার টাকা পয়সা সে কম নিলেও যা আছে তাতে সংসার চলে যায়। তাছাড়া যে মাসে পয়সার ভালো হয় সে মাসে বাড়িতেও কিছু টাকা পাঠায়। এমন সাজানো গোছানো ডাক্তারখানা ছেড়ে চলে গেলে তার বুকের ভেতর কেমন লাগবে। মনে মনে অবনী ভাবে, যদি আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তবে না হয় বাড়ি চলে যাওয়ার কথাই ভাববো। এখনো তো তেমন কিছু হয়নি। ভয় পেয়েছি, কিন্তু সেগুলো আমার স্বপ্ন না সত্যি তা আমি নিজেও জানি না। আমি বরং এখানেই থাকবো। ডাক্তারের জ্বর বাড়তে থাকে রাতের দিকে। ঘুমের ঘোরে তার কিছুই মনে থাকে না। বারবার মনে হয় তার বিছানার আশেপাশে কারা যেন ঘুরে বেড়াচ্ছে। অবনী অনেক কষ্টে চোখ খোলার চেষ্টা করে, কিন্তু চোখ খুলতে পারে না। দুটো চোখের সামনে কেমন যেন ঝাপসা, আর সেই ঝাপসা চোখের মধ্যেই মনে হয় তার বিছানার একদম পাশে কে যেন দাঁড়িয়ে আছে, তার দিকেই তাকিয়ে আছে। ঝাপসা চোখে অবনী তাকায়। দেখে মনে হয়
একটা মেয়ে মানুষের অবয়ব। সেই মেয়ে মানুষটা বলে, চিন্তা করো না ডাক্তারবাবু, আগে তুমি সুস্থ হও, তারপর সব ঠিক হয়ে যাবে। আবার জ্ঞান হারিয়ে ফেলে অবনী। শেষ রাতের দিকে প্রবল জ্বরে তার কিছুই মনে নেই। পরদিন সকালে যখন ঘুম ভাঙে তখন মনে হয় রাতে কোনো জ্বর ছিলই না। শরীর একটু ক্লান্ত, তাছাড়া সব কিছুই আগের মতো। কোনো রকমে বিছানার উপরে উঠে বসে জানলা দিয়ে বাইরে সূর্যোদয় দেখতে দেখতে মনটা কেমন ভালো হয়ে যায় অবনীর। মনে মনে ভাবে সব কিছু স্বপ্ন। জ্বরের ঘোরে তো মানুষ অনেকেই অনেক কিছু দেখে, সেও তেমনই কিছু দেখেছে। শরীর খারাপ হওয়ার পর তাকে আর রান্নাবান্না করতে হয় না। হারাধন মণ্ডল নিজে দুপুর এবং রাতের খাবার দিয়ে যায়, তবে তার সমস্তটা অবনী খেতে পারে না। তা দিয়ে হারাধন মণ্ডলকে কখনোই কোনো কথা বলে না। লোকটা বেশ ভালো। ডাক্তার, তোমার জ্বর এখনো কমে নাই? আমি জানি তুমি সত্যি নও। তুমি আমার কল্পনা। জ্বরের ঘোরে আমি এই সমস্ত কথা শুনছি, কিন্তু কিন্তু আমার জ্বরই বা কমছে না কেন? তোমার জ্বর কমে যাবে ডাক্তার, তারপরেই তো আমি আমার কাজটা করতে পারবো। তোমার কাজ? কিন্তু কিন্তু কি তোমার কাজ? তুমি কি এই গ্রামের কেউ? সেটাই যদি হয় তাহলে তুমি দিনের বেলাতে আসো না কেন? দিনের বেলা আমি আসতে পারবো না ডাক্তার, আমি রাতের বেলাতেই আসবো। তোমার জ্বর এবার থেকে একটু একটু করে কমবে। অবনী একটু ধড়ফড় করে চোখ খোলে। কোথায়? ঘরের ভেতর তো কেউ নেই। দরজা জানলা সব কিছু বন্ধ। ঘরের ভেতর একটা গুমোট ভাব। তাহলে কি আমার জ্বর আরো বাড়ছে? জ্বরের জন্য কি আমার শরীর আরো খারাপ হচ্ছে? এইবার তাহলে শহরে ফিরে যাওয়ার প্রয়োজন আমার। সেদিন বিকেলের দিকে ডাক্তারের আবার জ্বর বাড়ল। জ্বরের এমন জোর যে কিছুই বুঝতে পারে না সে। কখন যে তার ঘরে গ্রামের মোড়ল, নিত্যানন্দ, এমনকি আরও 2-1 জন এসেছে, তার কিছুই বুঝতে পারে না অবনী। ডাক্তারের জ্বর তো ক্রমে বেড়েই চলেছে। এভাবে তো আর এখানে ওকে ফেলে রাখা যায় না। এখন কি হবে সেও তো বলা যায় না। ডাক্তারকে আমাদের বাড়িতে নিয়ে যাও, সেখানে অন্তত তার দেখাশোনা তো হবে। হ্যাঁ মোড়ল মশাই ঠিকই কইছেন, আমি যদি না আসতাম তাহলে তো দেখতেও পেতাম না। ঘুমের মধ্যে ভুল বকতে বকতে কার সঙ্গে যেন কথা বলছিলেন তিনি। নিত্যানন্দ কিন্তু ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। কিছু একটা সে আন্দাজ করতে পেরেছে, তাই বলল, তোমরা ডাক্তারকে নিয়ে যাও, আমি ডাক্তারের ঘরের দরজা বন্ধ করে তারপর যাচ্ছি। ভ্যান সঙ্গে করেই নিয়ে এসেছিল মোড়ল মশাই। ভ্যানে করে ডাক্তারকে তুলে কয়েকজন মিলে এগোতে লাগলেও মোড়ল মশাই ছিল বাড়ির কাছে। নিত্যানন্দ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল ডাক্তারের ঘরের মাঝখানে। এই সেই ঘর যে ঘরে ডাক্তার ছিল, এই সেই বিছানা যে বিছানায় ডাক্তার শুয়েছিল। কিছু মনে করতে চায় নিত্যানন্দ। তারপর কি মনে হতে ডাক্তারের ঘরের পাশের ঘরে গিয়ে ঢোকে। পাশের ঘরটা ফাঁকা, সেখানে কিছুই নেই, শুধু রান্না করার ব্যবস্থা আর 2-1টা বাসনপত্র। কিন্তু নিত্যানন্দের কেমন যেন মনে হতে থাকে এই বাড়িতে কিছু একটা হয়েছে, না হলে ডাক্তার 6 মাস ধরে এখানে রয়েছে, তার মধ্যে কিছু হলো না, হঠাৎ করে এখন এমন হলো কেন? ঘরে কিছু একটা তো হয়েছে, তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু কি হয়েছে? নিত্যানন্দ মনে মনে একটা অদ্ভুত ব্যাপার স্থির করে। রাতে সে এই ঘরেই থাকবে ঠিক করলো। দেখবে এই ঘরে আসলে কে আসে, কার জন্য ডাক্তারের এমন জ্বর শুরু হয়েছে। গ্রামে যে জ্বর হচ্ছে তার পিছনে কি একই কারণ? ডাক্তারের ঘরে তালা চাবি হাতে নিয়ে নিত্যানন্দ তার বাড়িতে রওনা হলো।
ডাক্তারের জ্ঞান ফিরে এসেছিল একটু পরেই। তাকে সমস্ত কথা বলতে সে উঠে বসে। তার শরীর বেশ দুর্বল হয়েছে, কোনো রকমে তাকে সামলে রাখা হয়। মোড়ল মশাই, আমার ঘরে একটা মেয়ে আসে। রাতের বেলা একটা মেয়েকে আমি আমার ঘরে দেখতে পাই, কিন্তু সবটাই স্বপ্নের ঘোরের মতো। ডাক্তার, আপনি এখন একটু ঘুমাবার চেষ্টা করুন। পাশের গ্রামের কবিরাজকে আমি খবর দিয়েছি, সে এসে আপনাকে দেখবে। আপনার শরীরের যা অবস্থা তাতে আপনি কিছু বুঝতে পারবেন না এখন। কবিরাজ আসুক, তারপর না হয় দেখা যাবে। মোড়ল মশাই, ও আবার আসবে, মোড়ল মশাই। ডাক্তারের এই অবস্থা দেখে হারাধন মণ্ডলের বউ, মেয়ে সকলেই ভয় পায়, আর ডাক্তারের ঘরে আসে না। বাইরের দিকে একটা ঘরে ডাক্তারকে রাখা হয়। হারাধন একাই থাকে সেই ঘরে। মাঝে মাঝে গ্রামের লোকেরা এসে দেখে যায়, কিন্তু ডাক্তার ততক্ষণে ভুল বকতে শুরু করেছে। জানলার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, ওই যে মোড়ল মশাই, ও দাঁড়িয়ে আছে ওইখানে। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, দেখুন দেখুন মোড়ল মশাই, ও ওইখানে দাঁড়িয়ে আছে। চলে যা বলছি, যা চলে যা এখান থেকে। ডাক্তারবাবু, আপনি একটু শান্ত হন, ওইখানে তো কেউ নেই। অবনী চোখ কচলে ভালো করে তাকায়। চোখে জল দিতেই বোঝে সত্যিই তো কেউ নেই। তাহলে একটু আগে যে সে দেখতে পেল মেয়েটাকে, মাথা লম্বা চুলে ভরা, বিনুনি করা, টানা টানা দুটো চোখ, মুখে সামান্য হাসি, দুটো উজ্জ্বল চোখে জল। সে ডাক্তারের দিকে তাকিয়ে দেখে চলেছিল তাকে, আর মুখে বলছিল, ডাক্তার, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপরে আমি আসব। সেই রাতে আর নতুন করে কিছুই হলো না। সেই রাতে বেশ গভীর ঘুমে ঘুমোলো ডাক্তার। সকালে মোড়ল মশাই পাশের গ্রামে কবিরাজকে আনার জন্য লোক পাঠিয়ে দিল, কিন্তু এই সব কিছুর মধ্যে নিত্যানন্দের কথা কিন্তু সকলেই ভুলে গেল। কবিরাজ এসে ডাক্তারকে দেখে বলল, অবস্থা খুব একটা ভালো নয় মোড়ল মশাই। এই এমন অদ্ভুত জ্বর আমি আগে দেখিনি। শরীরে জ্বরের কোনো লক্ষণ নেই, অথচ গোটা শরীর মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আর শরীর বড্ড ক্লান্ত। ভেতর থেকে শরীর খারাপও হচ্ছে মনে হয় আস্তে আস্তে, অথচ জ্বরের যে লক্ষণগুলো থাকে তেমন কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এটা কি করে হয় কবিরাজ মশাই? জ্বর না হলে এটা তাহলে কি হয়েছে? কোনো কারণে কি ডাক্তারবাবু ভয় পেয়েছিল নাকি? ভয় পেলে মাঝে মাঝে এমন অবস্থা হতে পারে, তবে ঠিক এমনটাও নয়। যাই হোক, আমি ওষুধ দিয়ে যাচ্ছি। দুদিনের মধ্যে যদি জ্বর না কমে তাহলে আমায় যেন আবার খবর দেওয়া হয়। দিনের বেলায় ডাক্তার সামান্য ওষুধপত্র সে নিজেই বুঝে নিয়ে খেল। তখনও তার গা রীতিমতো ঠান্ডা। দুপুরে কোনো রকমে খাওয়া দাওয়া করল, তারপর আবার ঘুমাতে গেল। এদিকে নিত্যানন্দ বিকেল পর্যন্ত না আসায় হারাধন তার খোঁজ নেবার জন্য লোক পাঠালো। লোক এসে জানালো নিত্যানন্দ বাড়িতে নেই। সন্ধ্যের একটু পরে সে কোথায় বেরিয়ে গিয়েছিল, তারপরে আর ফেরেনি। আশ্চর্য ব্যাপার, এই নিত্যানন্দ, এই পুরোহিত আবার কোথায় গেল? যে লোকটি খবর নিয়ে এসেছিল সে বলল, নিত্যানন্দকে নাকি অনেকেই সন্ধ্যের একটু পরে ওই গ্রামের ডাক্তারখানার দিকে, মানে ডাক্তারবাবুর বাড়ির দিকে যেতে দেখেছে। এক কাজ করো, আমি একবার যাই, তুমি ডাক্তারের খেয়াল রেখো একটু। আমি একবার গিয়ে ডাক্তারখানার কাছ থেকে ঘুরে দেখে আসি নিত্যানন্দ, দেখি পুরোহিত সেখানে আছে কিনা। চিন্তিত মুখে যখন মোড়ল মশাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে, তখন বিকেল হয়ে এসেছে। সেদিন আকাশে কালো মেঘ দেখা দিয়েছে। মোড়ল মশাইয়ের বউ আর তার মেয়ে একটা কাজে 2 গ্রাম দূরে বাপের বাড়িতে গিয়েছে। ডাক্তারখানার কাছে এসে দেখে ডাক্তারখানার দরজাটা বন্ধ, কিন্তু কাছে এসে বোঝা যায় ঘরের দরজাটা বন্ধ থাকলেও সেটা বাইরে থেকে নয়, ভেতর থেকে বন্ধ। আরে,
ডাক্তারবাবুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ কেন? এই, ভেতরে কে আছিস? দরজা খোল। নিত্যানন্দ, নিত্যানন্দ। কারোর কোনো সাড়া নেই। হারাধনের সঙ্গে তার বাড়ির কাজের লোকটাও এসেছিল। তাকে বলতেই অনেক চেষ্টা করার পর দুজনে মিলে দরজাটা ভাঙতে পারল। হুড়মুড় করে ভাঙা দরজা ঘরের মেঝের ওপর পড়তেই দেখা যায় ঘরের মেঝের ওপর চিত হয়ে পড়ে আছে নিত্যানন্দ পুরোহিত। তার চোখ দুটো বিস্ফারিত, চোখ দুটো ঘরের টালির চালের দিকে চেয়ে রয়েছে। তার গোটা শরীর যেন রক্তশূন্য ফ্যাকাশে হয়ে আছে। মুখের এক পাশ থেকে রক্ত বেরিয়ে এসে পড়েছে বাইরের দিকে। সর্বনাশ! এই নিত্যানন্দের আবার কি হলো? যা যা যা, তাড়াতাড়ি যা, যাকে আনতে পারিস তাকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি। কাজের লোকটি ভয়ে ভয়ে ছুটে গেল বাইরের দিকে। ডাক্তারখানা থেকে প্রথম বাড়িটা বেশ খানিকটা দূরে। ছুটতে ছুটতে সে সেই দিকে এগিয়ে যেতে লাগলো। হারাধন ততক্ষণে নিত্যানন্দের নাকের ওপর আঙুল রেখে বুঝতে পেরেছে সে মারা গেছে। গোটা শরীর ঠান্ডা হয়ে এসেছে। দেখে মনে হয় এই মৃতদেহ অনেক সময় আগের। আকাশের মেঘ অনেকক্ষণ থেকেই জমেছিল। হাওয়া এসে ঘরের ভেতরে ঢুকছিল, তার সঙ্গে এবার একবার বিদ্যুৎ চমকে ওঠে। আর তারপরেই ফোঁটা ফোঁটা করে বৃষ্টি নেমে আসে ডাক্তারখানার মাথায়। হারাধন চিন্তায় আর ভয়ে পায়চারি করছিল ঘরের ভেতর। হঠাৎ তার মনে হলো তার পা কে যেন চেপে ধরেছে। ঘরের ভেতরটা এমনিতেই আধো অন্ধকার, তবুও কোনো রকমের সামান্য আলোতে নিত্যানন্দকে হারাধন দেখতে পেয়েছিল। তাছাড়া সে হাতে করে হ্যারিকেন নিয়ে দরজা খোলার আগেই হ্যারিকেনটা কাজের লোককে দিয়ে জ্বালিয়েছিল। এখন সে হ্যারিকেনটা নিভে গেছে। পায়ের কাছটা যে ধরে রয়েছে তার হাত দুটো যে বরফের মতো ঠান্ডা সেটা বুঝতে পারে হারাধন। আরে কে রে? আমার পা ধরো কে? আমায় ভুলে গেলি হারাধন, আমায় ভুলে গেলি? কাল রাতে আমি এই ঘরে ছিলাম, আর কাল রাতে ওরা এসেছিল, কাল রাতেও এসেছিল। হারাধনের গলাটা কেঁপে ওঠে। সে পা ছাড়াবার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে দুটো হাত তার পায়ে যেন লোহার শিকলের মতো জড়িয়ে পড়েছে। কে কে ওটা? আমার পা ছেড়ে দে, ছেড়ে দে, আমার পা ছেড়ে দে। সেদিন রাতে এই কথা ভুলে গিয়েছিলি? সেই রাতে তো এই কথা একবারও বলিসনি। সেই রাতে তুই আমার পায়ে পড়েছিলি তোর কাজ করার জন্য, আর যখন আমি তোর কাজ করে দিলাম তারপর। ততক্ষণে হারাধনকে কে যেন মেঝেতে বসিয়ে ফেলেছে। সেই দুটো ঠান্ডা হাত তার পা ছাড়িয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছে। কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও! গোবিন্দ, গোবিন্দ তুই কোথায় গেলি? কে কোথায় আছো? আমায় বাঁচাও! গোবিন্দ ততক্ষণে গ্রামের লোকেদের ডাকতে শুরু করেছে চারপাশ থেকে। মোড়লের গলার শব্দ আর শোনা যায় না। ততক্ষণে মুষলধারে বৃষ্টি নেমেছে। একটু আগে যে মৃতদেহটা ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেছিল হারাধন, সেই মৃতদেহটাই এখন আস্তে আস্তে তার গায়ের উপরে উঠতে শুরু করেছে। তার কোমর পর্যন্ত উঠে এসেছে দুটো ঠান্ডা হাত, আর সেই ভয়ঙ্কর গলায় আবার কেউ বলে উঠল, তোদের জন্য আমার অপমান হয়েছে। গ্রামের লোকেরা সবাই বলেছে আমি ওদেরকে মেরেছি, কিন্তু কেউ মুক্তি পায়নি।
এই ঘরে মাটির তলায় যে আমি এখনো একা রয়েছি, আমার যে বড় কষ্ট হচ্ছে। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে ডাক্তার, আমায় ছেড়ে দে। কেন হারাধন, তোকে আমি ছেড়ে দেব কেন? তোর জন্যই তো আমার আজ এই অবস্থা। তুই আর ওই নিত্যানন্দ মিলে আমায়। কেউ শুনতে পাবে, কেউ শুনতে পাবে তো? কেউ শুনতে পাবে না, এখানে কেউ আসবে না। যাকে তুই গ্রামের লোক ডাকতে পাঠিয়েছিস সে সব কিছু ভুলে গেছে। ওই ডাক্তারকে আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, তবে ওই ডাক্তার কোনো কিছুই বুঝতে পারেনি। ওদের পাঠিয়ে বারবার সাবধান করে দেখছিলাম, কিন্তু ডাক্তার কিছুই বুঝতে পারেনি। তাই ললিতাকে দিয়ে ডাক্তারকে এখান থেকে সরিয়ে দিলাম, যাতে তোরা এখানে আসিস। আমি জানতাম তোরা ঠিক এখানে আসবি। বাপ যে বাপকেও ছাড়ে না। ততক্ষণে হারাধনের বুক পর্যন্ত উঠে এসেছে দুটো হাত। হারাধন বুঝতে পারছে তার পা থেকে বুক পর্যন্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। দুটো হাত যখন তার গলায় এসে পড়েছে, তখন একবার বিদ্যুৎ চমকে উঠল। খোলা দরজার দিয়ে বিদ্যুতের আলো ভেতরে ঢুকতেই হারাধন বুঝতে পারল তার বুকের ওপরে যে উঠে এসেছে সেই কখনোই নিত্যানন্দ হতে পারে না। এই চেহারা তার চেনা। এখন সেই চেহারার মাংস রক্ত এখানে ওখানে গলে গলে পড়ছে। গোটা শরীরে পোকা ঘুরে বেড়াচ্ছে। একটা পোকা এই ভয়ঙ্কর মুহূর্তে এক চোখের কোটর থেকে বেরিয়ে অন্য চোখে ঢুকে গেল। এ হলো সেই ডাক্তার দিবাকর মণ্ডল, যে হঠাৎ করে গ্রাম থেকে উধাও হয়ে গিয়েছিল। হারাধন চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। ততক্ষণে সেই ভয়ঙ্কর মূর্তির হাতের একটা আঙুল তার গলার কাছে ফুটো করে আস্তে আস্তে ভেতরে ঢুকতে শুরু করেছে। একটা আর্তনাদ বেরিয়ে আসে হারাধনের মুখ থেকে। তার মুখের এক পাশ থেকে কালো রক্ত নামতে থাকে নিচের দিকে। আমি তো কিছুই জানি না। মোড়ল মশাই যে কখন বেরিয়ে গেছেন আমার কিছুই মনে নেই। হারাধন মণ্ডল আর নিত্যানন্দ পুরোহিতের খোঁজ সেদিন রাতে আর কেউ পায়নি। পরদিন সকালেও তাদের খোঁজ না পেয়ে গ্রামের লোকেরা খোঁজ খবর শুরু করে। গোবিন্দ ফিরে এসেছিল অনেক রাতের দিকে। সে কী কারণে গিয়েছিল কোনো কিছুই তার মনে নেই। রাতের বেলা সে এসে ডাক্তারকে দেখে। পরদিন সকালে গোবিন্দকে গ্রামের লোকেরা জিজ্ঞাসাবাদ করে কোনো ফল না পেয়ে ডাক্তারের কাছে আসে। মোড়ল মশাই তো আপনাকে এখানে এনেছিল আপনার দেখাশোনা করবে বলে, তাহলে সে কোথায় গেল? বলতে পারবো না, আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন। আমার শরীরটাও এখন বেশ ভালোই লাগছে, আমি বাড়িতেও যেতে পারবো। চলুন ডাক্তারবাবু, আপনাকে প্রথমে বাড়িতে পৌঁছে দিই, তারপর না হয় মোড়ল মশাই আর পুরোহিত মশাইয়ের খোঁজ করা যাবে। গ্রামের লোকেরা বেশ চিন্তা করছিল। কয়েকজন মিলে ডাক্তারকে নিয়ে ডাক্তারের বাড়িতে যায়। বাড়িতে তালা বন্ধ, চাবিটা কোথাও খুঁজে পায় না। ডাক্তারেরও মনে পড়ে না চাবিটা কোথায়। ঘরের দরজা গ্রামের লোকেরা ভাঙে, আর দরজা খুলতেই ঘরের ভেতর দেখতে পায় পড়ে রয়েছে দুটো মৃতদেহ। যারা সামনে ছিল ভয়ে তারা পিছিয়ে এসেছিল। ডাক্তার হুমড়ি খেয়ে পড়েছিল মাটির ওপর, তারপর বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে নেমে এসেছিল বারান্দা থেকে। ঘরের মেঝের ওপর পড়ে রয়েছে নিত্যানন্দ আর হারাধন।
তাদের দুজনের গোটা শরীর ক্ষতবিক্ষত, যেন কেউ দাঁত আর নখ দিয়ে তাদের গোটা শরীরগুলোকে ক্ষতবিক্ষত করেছে। কিন্তু মুখ দুটো চেনা যায়। তাদের মধ্যে একজন ওই গ্রামের মোড়ল হারাধন মণ্ডল, আর অন্যজন ওই গ্রামের মন্দিরের পুরোহিত নিত্যানন্দ। আশ্চর্য ব্যাপার, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ, তাহলে ঘরের ভিতরে ওরা ঢুকলো কি করে? এমনভাবে তাদের মারবে কি? বাইরে থেকে কে যেন বলে উঠল, আমরা তো আগেই বলেছিলাম এই ঘর ভালো নয়, এখান থেকে আগের ডাক্তার হারিয়ে গেছে, তাছাড়া এই ঘরেতেই তো ললিতা মরেছিল। ললিতা? এই সেটা কে? ডাক্তারবাবু, আপনি হয়তো কিছু জানেন না। আপনার আগে এখানে একজন ডাক্তার এসছিল, তার ভুল চিকিৎসায় পরপর 3 জন মারা যায়। তাদের মধ্যে ললিতা এই ঘরে বিছানাতেই মরেছিল। তারপর ডাক্তারকে আর খুঁজেও পাওয়া যায় না। তারপরেই তো এই বাড়িটা, যার কাছ থেকে আপনি এই বাড়িটা কিনেছিলেন, তার ছিল ওটা। কিন্তু ডাক্তার কোথায় গেল? গ্রামের লোকেরা মনে করে ডাক্তার ভয়ে রাতের অন্ধকারে গ্রাম থেকে পালিয়েছিল। তবে আমার কিন্তু অন্য কথা মনে হয়। ডাক্তারকে কোনো অশরীরী আত্মা হত্যা করেছে, তাকে আর খুঁজে পাওয়া যায় না। যে ঘরে 2টো মৃত্যু হয়েছে সেই ঘরে ডাক্তারের পক্ষে থাকা সম্ভব নয়, সে কথাই সকলে ভেবেছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ডাক্তার সেই ঘরেই থাকতে চায়। সেদিন রাতের বেলা ডাক্তার বিছানার উপরে শুয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এমন সময় তার মনে হয় মাথার কাছে কেউ এসে দাঁড়িয়েছে। ডাক্তার চোখ খুলতেই দেখতে পায় সেই মেয়েটা। এবার নিজে থেকেই অবনী বলে, তুমি এসেছো? তুমি তাহলে সেই ললিতা? আমায় যখন তুমি চিনতেই পেরেছ, তখন আর তোমার কাছে মিথ্যে বলবো না। আমি সেই ললিতা, আমি তোমায় নিতে এসেছি। কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমায় কেন? মেয়েটা আস্তে আস্তে উঠে বসে অবনীর বিছানায় একদম মাথার কাছে। তারপর একভাবে তাকিয়ে থাকে অবনীর চোখের দিকে। অবনীও তাকিয়ে থাকে তার দিকে। তোমায় যে আমার সঙ্গে যেতেই হবে। আমি যে এই ঘরে যে ডাক্তার ছিল তাকে ভালোবেসেছিলাম, কিন্তু সেই ডাক্তারকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারিনি। তোমায় আমি নিয়ে যাব। তোমায় আমার সঙ্গে যেতেই হবে ডাক্তার, যেতেই হবে। ঠিক তখনই অবনী বুঝতে পারে ঘরের মধ্যে যেন কারা এসে দাঁড়িয়েছে। ওই তো সেই লোকটা, গোটা শরীর বিভৎস হয়ে গেছে। কি যেন নাম বলেছিল ওই লোকটা? ওই যে একটা স্ত্রী লোক যার গোটা শরীর কাপড়ে ঢাকা, একটা ঘোমটায় মুখটা ঢাকা। ওটাকে কোনো মূর্তি হতে পারে। একটা বিভৎস শরীর, তার গোটা গায়ে রক্ত মাংস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটা দুর্গন্ধের সঙ্গে গোটা গায়ে ঘুরে বেড়াচ্ছে পোকার দল। ওরা সবাই মুক্তির জন্য অপেক্ষা করছে ডাক্তার। ওদের মুক্তি দাও ডাক্তার, ওদের মুক্তি দাও। এই ঘরে মাটির নিচে রয়েছে সেই ডাক্তারের মৃতদেহ, যে তোমার সামনে এখন দাঁড়িয়ে আছে। তার মুক্তি নেই বলে আমরা কেউ মুক্তি পাচ্ছি না ডাক্তার। আমাদের মুক্তি দাও ডাক্তার, মুক্তি দাও। কিন্তু তুমি যে বললে তুমি আমায় নিতে এসেছিলে। ডাক্তারের চোখের সামনে ললিতার সেই সুন্দর শরীরটা আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে। তার মুখের চারপাশে রক্ত জমে রয়েছে, 2টো চোখ কালো কুচকুচে, মাথার চুল কেমন যেন এলোমেলো বিধ্বস্ত। আমি তোমায় নিতেই এসেছিলাম ডাক্তার, কিন্তু ওই ডাক্তার আমায় বারণ করেছে। সে বলেছে তুমি আমাদের মুক্তি দেবে, তাই তোমার কোনো ক্ষতি আমরা কেউ করিনি। অবনীর মনে হয় যে সে স্বপ্ন দেখছে। তার ঘরের ভেতরে এতগুলো বিভৎস মূর্তি, তার সাথে সে নিজেও মরে যায়নি তো? সেই বিভৎস মূর্তিটা এগিয়ে আসে অবনীর দিকে। তারপর বলে, ডাক্তার,
আমি যে ভুল করেছি সে ভুল তুমি কখনো করো না। অকারণে কোনো কারোর ক্ষতি করো না, না হলে আমার মতোই পাপের ভাগীদারি হতে হবে। এই বিছানার নিচে মাটির তলায় আমার মৃতদেহ আছে, সেটা তুলে আমায় মুক্তি দিও। আমার মুক্তির সাথে সাথে ওরা সবাই মুক্তি পেয়ে যাবে। অবনী বেশ কিছুক্ষণ বিছানার উপর ফ্যাল ফ্যাল করে চেয়ে বসে থাকে। তারপর ঘরের মধ্যে তাকিয়ে দেখে কেউ কোথাও নেই। খোলা জানলা দিয়ে হাওয়া ঢুকে এসেছে ঘরের মধ্যে। কি মনে হতে উঠে দাঁড়িয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ায় অবনী, আর ঠিক তখনই দেখতে পায় জানলার কাছে বিভৎস কয়েকটা মূর্তি দাঁড়িয়ে। আস্তে আস্তে তারা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আমি করব তোমাদের মুক্তির ব্যবস্থা। অবনীর গলা ধরে আসে। পরদিন সকালে গ্রামের লোককে ডেকে এনে সমস্ত কথা খুলে বলে। সমস্ত শুনে নরহরি বলে, এমন একটা সন্দেহ যে আমাদের হয়নি তা কিন্তু নয়। আসলে ওই ললিতার জমিটার ওপর মোড়ল মশাইয়ের নজর ছিল। সেই কাজের প্রয়োজনে তাকে সাহায্য করবে সে কথাটা জানায়। তবে নিমাই আর ওই ললিতার মা বেঁচে থাকলে সেই কাজটা কখনোই ওরা করতে পারতো না। ওই নিমাই হলো ললিতার বাবা, আর ওই যে মেয়ে মানুষটাকে আপনি দেখেছেন সেই ললিতার মা। ওদের তিনজনকে 6 মাসের মধ্যে ডাক্তার মেরেছিল। তারপরে ডাক্তার উধাও হয়ে যেতে সেই কথাটা কেউ ভেবে দেখেনি। এখন তো বুঝতে পারছি সেটাই সত্যি। অবনীর কথায় ঘরের মেঝে থেকে ডাক্তারের পচা গলা মৃতদেহ তুলে আনা হয়। প্রায় 10 বছর আগের মৃতদেহ কঙ্কাল হতে শুরু করেছে। সেই মৃতদেহ গ্রামের শ্মশানে পোড়ানো হয়। পাশের গ্রামের এক পুরোহিতকে দিয়ে ললিতা, তার মা, বাবা এবং ডাক্তারের নামে শ্রাদ্ধ শান্তি হয়। নিত্যানন্দ আর হারাধনের নামেও শ্রাদ্ধ শান্তি হয়েছিল, কিন্তু অবনী আর সেই গ্রামে থাকে না, গ্রাম ছেড়ে শহরে চলে যায়। পরে অবনী নিজেকে বেশ গুছিয়ে নিয়েছিল। মনে মনে পরিকল্পনা করেছিল অন্য কোনো এক গ্রামে আবার সে গিয়ে থাকতে শুরু করবে। তারপর একদিন সন্ধ্যের দিকে বাড়ির ছাদের কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে কি একটা ভাবছে, এমন সময় কানের কাছে একটা চেনা গলায় কেউ বলল, ডাক্তার, ও ডাক্তার, আমি তোমায় নিতে এসেছি। তোমায় যে আমার বড় ভালো লেগেছে ডাক্তার। এসো, চলো আমার সঙ্গে। চমকে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখে অবনী কেউ কোথাও নেই। ঠিক তখনই দেখতে পায় ছাদের অন্ধকারের মধ্যে একটা মূর্তি দাঁড়িয়ে। সে ছাদে ঘুরে বেড়াচ্ছে। একটা অদ্ভুত মেয়েলি গলায় হাসি ভেসে আসছে।